10ই মার্চ শান্তিনিকেতনে একটা বিশেষ দিন, একটা উৎসবের দিন বলা যায়। গান্ধী পুণ্যাহ। পুণ্যাহ মানে পুণ্য দিন, গান্ধীর সঙ্গে সম্পর্কিত। কি না, যখন মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে এসেছিলেন তখন ওই স্বাবলম্বনের কথা বলেছিলেন। ঠাকুর চাকর থাকবে না, সব কিছু নিজের হাতে কাজ করা শুরু হয়েছিল 10ই মার্চ তারিখে 1915 সালে। এটুকু জানা আছে। কিন্তু দিনটাতে যেটা হয় সেটা হচ্ছে বিশ্বভারতীর সব বিভাগই পালন করে, কিন্তু পাঠভবন শিক্ষাসত্র, বিশেষ করে পাঠভবন যেহেতু আবাসিক ছাত্রছাত্রীরা থাকে, সেই উৎসাহ একেবারে দেখার মতো। আর আমিও ওই সকলে মিলে কাজের যে একটা আনন্দ, তাতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি দীর্ঘদিন। সেই খাবার রান্নাঘরে দিদিমণিরা সব লুচি বেলতে আসেন। সেই দিনটা একেবারে খুব অন্যরকম দিন। কিন্তু বিস্তারিত ইতিহাস বা সেই সময় কি হচ্ছে না হচ্ছে একটু জানতে ইচ্ছে করছিল। সেই সময় শুভ্র নীল এলো, তোকে বললাম 10th মার্চ এসে গেল, গান্ধী পুণ্যাহ 10th মার্চ। তো তার তো একটা তোর কিছু ইতিহাস তো জানিস নাকি, বল, আর নাহলে পাঠা কিছু কর। হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়ে দেবো। এক্ষুনি খুব বেশি তো আমার ওরকম ভাবে মনে পড়ছে না, তবে কিছু কিছু মজার একটা দুটো গল্প পেয়েছিলাম। একটা হচ্ছে যে এখানে একজন জমিদারের ছেলে, সে আর কি আসবে, এবারে তার চাকর সঙ্গে নিয়ে এসেছিল। তো পরের দিন তার চাকর যখন চলে যাচ্ছে তখন সে তার চাকরকে বলেছিল, এ ঘনুয়া ভাই আমার কি হবে। তো তাতে আর কি তার নামই হয়ে গেছিল ঘনুয়া ভাই। এটা সুব্রত রুদ্র বলে একজন লিখেছিলেন, শিশু আসরে রবীন্দ্রনাথ বলে একটা লেখা, তাতে এই গল্পটা আছে। গান্ধী আসার আগে না পরে সেটা জানিস? এটা গান্ধী ওই প্রসঙ্গগুলো নিয়ে লিখছেন যে সকল কাজ আর কি নিজেদেরকে করতে হচ্ছে, স্বাবলম্বন একটা করতে হচ্ছে। আর গান্ধীজি এখানে এসে তো খুব অখুশি হয়েছিলেন যে আশ্রমের চাকর বাকর ইত্যাদি রয়েছে বলে, পঙ্ক্তি ভোজন নিয়ে আপত্তি, এবং পঙ্ক্তি ভোজন নিয়ে ওর খুব আপত্তি ছিল। তো সেটা নিয়ে রবীন্দ্রনাথকে বলেছিলেন উনি যে পঙ্ক্তি ভোজন এখানে কেন থাকবে আশ্রমের মধ্যে। তো রবীন্দ্রনাথ তাতে ওই যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ তো এই জিনিসটা ওকে স্পষ্টভাবে বলেছিলেন যে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কারোর উপরে চাপিয়ে দিতে চাই না, কারণ চাপাতে চাই না, নিজে থেকে যখন আসবে বোধটা হবে। হ্যাঁ, ওটা হবে। আর একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও হয়তো ওর ছিল যে উনি এই ধরনের কোনো স্টেপ নিলে অনেক ছাত্রের বাবা মা নিয়ে ছাড়িয়ে চলে যাবে, তো সেটা একটা ছিল। কিন্তু প্রভাত কুমার এখানে বলছেন যে গান্ধীজি এটাকে মনে করতেন নিষ্ক্রিয়তা, এবং উনি যেটাকে সঠিক বলে মনে করতেন তার জন্য নিজে দুঃখ পেতে এবং অন্যকে দুঃখ দিতে পিছপা হতেন না। যেখানে রবীন্দ্রনাথ নিজে দুঃখ পাবেন কিন্তু অন্যকে দুঃখ দেবেন না। যেমন ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখাতে আমরা পাই রবীন্দ্রনাথ নিজে অব্রাহ্মণ ছাত্রদের সঙ্গে তাদের পঙ্ক্তিতে বসে খেতেন। হ্যাঁ, সেটা আগে না। গান্ধীজির একটা মজার গল্প আছে, এই যে দুঃখ দিতেন। যখন ইয়েতে আছেন দক্ষিণ আফ্রিকায়, তখন ওর এক ক্লার্ক, তিনি আনটাচেবল জাতিতে জন্ম কিন্তু খ্রিস্টান। তো এবারে ও দক্ষিণ আফ্রিকায় যে বাড়িটাতে ছিলেন সেই বাড়ির সকল বাথরুমগুলো নিজেদেরকে পরিষ্কার করতে হতো, কারণ ড্রেনেজের ব্যবস্থা ছিল না। তো প্রথম এসেছেন উনি, তখন ওটা গান্ধীজি নিজেই করবেন। কস্তুরবা তাতে প্রচণ্ড অখুশি হয়েছেন যে ঠিক আছে, আমার স্বামী সেটা বলছে আমি করব, কিন্তু খুবই ভেতরে ভেতরে যে এইটা আর কত দূর আপনি ঠিকবেন। তো গান্ধীজি তাতে আর কি যে উনি অটোবায়োগ্রাফিতে লিখেছেন যে ও করেছে কাজটা, কিন্তু ও খুব একটা খুশি মনে করছিল না। তাতে গান্ধীজি খুব রেগে গিয়ে যে বেরিয়ে যাও বাড়ি থেকে করে আর কি প্রায় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কাকে? ওর স্ত্রীকে। হ্যাঁ, কাজটা করছেন কিন্তু কেন খুশি মনে করছেন না, এই এটা অটোবায়োগ্রাফিতে আছে। তারপরে আবার চলে এসেছিলেন, ওটা নিয়ে খুব বেশি কিছু হয়নি। উনি এত দূর পর্যন্ত অন্যকে দুঃখ দেওয়া। তো যাই হোক, উনি এখানে তো সব কাজ নিজেদেরকে করতে হবে, স্বাবলম্বন। প্রমথনাথ বিশির গল্পেতে তো এটা আমরা সকলে পড়েছি যে চিঠি লিখেছে এক ছাত্র যে আমরা সকলে রান্না শিখছি। তো মা বলেছেন যে ওটা তো অন্যদের চাইতে আমি তোমায় ভালো শেখাতে পারবো, চলে এসো বাড়িতে। তো সব কাজ নিজেরা করা হচ্ছে, এবং কিন্তু কয়েকজন মাস্টারমশাই তখন এটা অবাস্তব, এটা হতে পারে না এতজনকে লেখাপড়া শেখানোর সঙ্গে সঙ্গে। কালীমোহন ঘোষ, জগদানন্দ রায়, শরৎচন্দ্র রায় এরকম কয়েকজন এটা প্রথমেই আপত্তি করেছিলেন যে এটা সম্ভব না।
তখন সেই সময়ে দুটো দল হয়েছিল। এক দল বলেছিল যে আমরা সমস্ত কাজ করব, গোটা আশ্রম আমরা নিজেরা চালাবো, আমরা হচ্ছে সেই প্রতিজ্ঞা করছি, এটা প্রতিজ্ঞাবদ্ধদের একটা দল। আরেকটি দল ছিল, সেটা তারা বলেছিল যে আমরা চেষ্টা করব, নিঃসন্দেহে আমরা একেবারে শেষ পর্যন্ত চেষ্টা করবো, জানি না ফল কী হবে। যখন এইটা উঠে গেল, মা চিঠি লিখলেন যে আমি চলে এসো বাড়িতে, আমি রান্না শেখাবো ইত্যাদি, বা দীর্ঘদিন একটা চলার পরে যখন উঠে গেল, তখন এক ছাত্র সে খুবই অখুশি হলো। মণি দত্ত নাম ছিল তাঁর। তিনি খুবই অখুশি হয়েছে, এইভাবে গান্ধীজি বললেন যে আশ্রমে চাকর রাখা যাবে না, কিন্তু সেই নিয়ম তুলে দিল, আবার সেই চাকররা ফেরত এলো করে তিনি নিজে এখান থেকে বেরিয়ে গিয়ে পায়ে হেঁটে, কখনো কুলির কাজ করে, কখনো মুটের কাজ করে, নানা রকমের কাজ করে, কোনো সহায় সম্বল ছাড়া বেরিয়ে গেছিলেন, পায়ে হেঁটে গান্ধীর আশ্রমে যান গুজরাটে। হ্যাঁ, এবং তিনি গুজরাটে গিয়ে দেখেন যে ওখানে গান্ধীর আশ্রমে চাকর রয়েছে। তো তাতে তিনি খুবই হতোদ্যম হন, কিন্তু উনি কিন্তু এখানে ছিলেন প্রতিজ্ঞাবদ্ধদের দলে নয়, চেষ্টা করবোদের দলে। এটা তো মণি দত্ত, মণি দত্ত তোর পূর্বপুরুষ দত্ত। না, এটা খুব ভালো, এটা একেবারেই জানা ছিল না। চেষ্টা করবার দল, হ্যাঁ, চেষ্টা করবার দলে। তারপরে তখন আরো মজা, ধীরেন কৃষ্ণ বর্মনের এই লেখাগুলো সব পাঠিয়ে দেবো, আমার এক্ষুনি মনে পড়ছে না। যেমন ও সারাদিনের খাবারের পরে বিকালবেলায় ওরা আর কি কলা, তারপরে ছোলা এই রকমের খেতেন। তো তাদের মধ্যে অনেক পচা কলা থাকতো। তোমরা একটা গান লিখেছিলেন, পচা কলা মুঠো মুঠো এই না, পচা কলা গোটা দুটো, মাংকি নাট মুঠো মুঠো, এরকম একটা গান লিখেছিলেন। তো সেই গানটা গাইতে গাইতে খেতেন বিকালবেলায়, এরকমের করতেন। আর তখন ব্রাহ্মণটা একেবারে উঠে গেছিল। একান্তই যে সকল ছাত্রেরা বলেছিল যে আমরা ব্রাহ্মণদের এখানেই খাবো, ব্রাহ্মণদের ঘরে মানে আলাদাভাবে খাবো, তাদের জন্য কিছু শিক্ষকের বাড়িতে আলাদা করে বন্দোবস্ত হতো, ব্রাহ্মণ শিক্ষকদের বাড়িতে আলাদাভাবে বন্দোবস্ত হতো। কিন্তু এই সময়টাই মানে একটা ছোট সময়ের জন্য এটা একেবারে উঠে গেছিল, কারণ সকলে মিলে যদি কাজ করে তাহলে তো ব্রাহ্মণ অব্রাহ্মণের একেবারেই সম্ভব নয়। তবে এই যে এইটা বললাম যে ঘনুয়া ভাইয়ের গল্পটা, এর মানে কিন্তু এটা নয় যে একেবারেই হ্যাঁ, যে মানে কোনো চাকর বা বাড়ির থেকে কোনো অভিভাবক স্বরূপ কেউ থাকতেন না, এমন নয়। মানে কারণ তখন তো পুরোটাই রেসিডেন্সিয়াল ছিল। গান্ধীজির এক খুব মানে প্রতিষ্ঠিত একজন বন্ধু ছিলেন, সামথিং মেহতা, উনি ব্যারিস্টারও ছিলেন এবং বড় সফল ব্যবসায়ীও ছিলেন রেঙ্গুনের। তাঁর 3 ছেলে এখানে পড়তো। তো তিনি তাঁর 3 ছেলের জন্য তিনজনই ছেলে, বিশেষভাবে একজন তামিল ভদ্রলোককে মিস্টার রাজাঙ্গম বলে একজনকে রেখেছিলেন। উনি ওই 3 জনের দেখাশোনা করতেন এবং তার সঙ্গে অন্যান্যদেরও দেখাশোনা করতেন, এবং খুব মানে ব্যক্তিত্ববান একজন মানুষ ছিলেন। কিন্তু এমপ্লয়েড বাই মেহতা, মানে এটাও ছিল, মানে ঘনুয়া ভাই যেমন চলে যাচ্ছেন, কিন্তু আবার কারোর ক্ষেত্রে এই রকমের সুবিধা কত রকম ছিল ভেতরে সেইগুলো। বেশ, তুই আমার পাঠাস, আমি আর কিছু গল্প পাঠাস, তাহলে বলবো সবাইকে, ঠিক আছে? আমি লেখাপত্র পাঠিয়েছে কিছু, তার মধ্যে বিশেষ করে সুরিত কুমার মুখোপাধ্যায়ের দীর্ঘ একটা লেখা, তার মধ্যে সব থেকে বিস্তারিত। আর যে তথ্যগুলো ওই শুভ্রনীল বলছিল, দু একটা কথা বলিও যে ঘনুয়া ভাই আমার কি হবে, সেই তার নামই হয়ে গেছিল ঘনুয়া ভাই। সেই ঘনুয়া ভাইয়ের আসল নাম ছিল জ্যোতিপ্রকাশ মিশ্র। আর ওই যে মহাত্মা গান্ধীর বন্ধু, ওই ব্যারিস্টার ব্যবসায়ী রেঙ্গুনে তখন মিস্টার মেহতা, তার 3 ছেলের নাম ছিল ছগনলাল, মগনলাল আর মতিলাল, যাদের দেখাশোনার জন্য রাজাঙ্গম ছিলেন। রাজাঙ্গমের কথা এই প্রসঙ্গে এসছে সুরিত কুমারের লেখায়, যে খুব নিষ্ঠাবান একজন বেশ এমন মানুষ ছিলেন, বাকি ছেলেদেরও সমান যত্ন করতেন, অনেক রাত অবধি দেখতেন সব ঠিক মতো ঘুমোচ্ছেন কিনা ইত্যাদি। কিন্তু ওর কথা এসেছে এই প্রসঙ্গে, গান্ধীর ফিনিক্স স্কুলের ছাত্ররা যখন এসছিল, সেই দলের সঙ্গে বাকিদের মিশতে সাহায্য করেছিলেন যে 2-1 মানুষ, তার মধ্যে রাজাঙ্গম একজন। আবার উল্টো দিকে আরেকজন ছাত্রের কথা আছে, পুণ্যবজ্র তার নাম, নেপালের মহারাজার আত্মীয়, কিন্তু সে এত ভালোবেসে নিজের সাথে সমস্ত কাজ করতো, এমনকি মাস্টারমশাইদের সুযোগ পেলেই তাদের বাসনগুলো একদম ঝকঝকে করে মেজে দিত। বড়রা বললে যে কি না, আপনার গুরুজন,
তো এমন নানান রকম মানুষ, নানান রকম বৈচিত্র্য তো ছিলই আশ্রমে। যেমন মণি দত্ত, ওই যে সেই চেষ্টা করব দল, যে সুব্রনীল বলছিল বটে যে পুরো হেঁটে গেছিলেন সবরমতী আশ্রমে, কিন্তু পুরোটা হেঁটে নয়, যখন একটু পয়সা জমেছে সম্ভব হয়েছে ট্রেনেও গেছেন, আর তারপর সবরমতী আশ্রমে ছিলেনও বেশ কিছুদিন। তো সুরিত কুমার মুখোপাধ্যায় যেটা বলছেন যে ওই যে দক্ষিণ আফ্রিকা থেকে ওখানে যে মহাত্মা গান্ধী স্কুলটা ছিল, ফিনিক্স স্কুল, সেখান থেকে যখন দেশে ফিরে আসবার সিদ্ধান্ত নিচ্ছেন, তখন ওই ছেলেদের কোথায় নিয়ে গিয়ে রাখা হবে ইত্যাদি একটা সমস্যা ছিল। তো অ্যান্ড্রুজের কথা আগে বলেছি, অ্যান্ড্রুজ মহাত্মা গান্ধীর সঙ্গে তার পরিচয় ছিল, আর সেই সময় শান্তিনিকেতনে আসছেন কাজে যোগ দিতে। ফলে উনারই প্রস্তাবে শান্তিনিকেতনে এসে ওরা যাতে প্রথমে থাকতে পারেন, যতদিন না নিজেদের একটা স্থায়ী আশ্রম কিছু হচ্ছে, রবীন্দ্রনাথ তাতে সম্মত হয়েছিলেন। তারপরে 1914 সালের ডিসেম্বর মাসে সেই ফিনিক্স স্কুলের ছাত্র শিক্ষকদের দল শান্তিনিকেতনে এসে পৌঁছন। তাদের থাকার ব্যবস্থা হয় যে দেহলি বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ মৃণালিনী দেবীকে নিয়ে থাকতেন, ছোট্ট দোতলা বাড়ি, যেটা ভারী সুন্দর, এখন আনন্দ পাঠশালা, একদম শিশুদের লেখাপড়া শুরু হয় যে প্রাঙ্গণে, তার ঠিক পিছনে খড়ের চালের ছড়ানো কয়েকটা কুটির মতো একটা ঘর ছিল, নতুন বাড়ি তার নাম। ওই মৃণালিনী দেবীর শরীর অসুস্থ, সন্তানদের দেখাশোনা করার জন্য তার আত্মীয়া যারা এসে থাকবেন তাদের জন্য তৈরি হয়েছিল। তারপর তো মৃণালিনী দেবী আর বেঁচেও রইলেন না, সেই বাড়িতে আর কেউ থাকেইনি, কিন্তু ওই নতুন বাড়ি নামে রয়ে গেছিল, সেইখানে এদের থাকার ব্যবস্থা হলো। আর তারা নিজেরাই সেখানে ওই একটা বারান্দায় রান্না বান্না খাওয়া দাওয়া করতেন। আমি একটু সুরিত কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে পড়ি, বর্ণনাটা ভারী সুন্দর। ওই বাড়ির উত্তর দিকের ঘরগুলোয় তাদের রান্না বান্না আর উত্তরের বারান্দায় খাওয়া দাওয়া হতো। চাকর বামুন কেউ ছিল না। ছেলেরা ও শিক্ষকরা একসঙ্গে সব কাজ করতেন। দলে 15-20 বেশি ছিলেন না। তাদের মধ্যে গান্ধীজির 3 পুত্র মণিলাল, রামদাস ও দেবদাস ছিলেন, আর ছিলেন ভাইপো মগনলাল। মণিলাল অল্প দিনের মধ্যে চলে যান। গান্ধীজির জ্যেষ্ঠ পুত্র হীরালাল মাঝে কয়েকদিনের জন্য এসেছিলেন। তিনি কখনো দক্ষিণ আফ্রিকায় যাননি, এদেশেই পিতামহীর কাছে মানুষ হয়েছিলেন। সে সময় আমি ম্যাট্রিক ক্লাসের ছাত্র, অর্থাৎ বড় ছেলেদের দলে। ফিনিক্স বিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের সঙ্গে ভাব হতে দেরি হলো না। মিস্টার দত্তাত্রেয় নামে একজন ভদ্রলোক কিছুদিন আগে থেকেই আশ্রমে বাস করছিলেন। তার সঙ্গে আমার বেশ পরিচয় ছিল, কারণ তিনি আমার সাহায্যে গোরা বইখানা পড়তে শুরু করেছিলেন। তিনি গুজরাটবাসী মহারাষ্ট্রীয়। গান্ধীর দলের সঙ্গে তিনি শীঘ্র ও সহজে মিশে গেলেন। মিস্টার দত্তাত্রেয় বর্তমানে কাকা কালেলকার নামে খ্যাত। তার বাংলা পড়ার উৎসাহ দেখে গান্ধীজির ছোট ছেলে দেবদাসও বাংলা পড়তে শুরু করেন। সেই সূত্রে তার সঙ্গেও আমার বেশ ভাব হয়ে গেল। তার থেকে অন্য সকলের সঙ্গেও মিশে যেতে দেরি হলো না। এই মিস্টার দত্তাত্রেয় আর রাজাঙ্গম, এই দুজনে থাকাতে সকলের সঙ্গে মিশতে সুবিধে হয়েছিল। তো 1914 ডিসেম্বরে এসেছিলেন এই ছাত্র শিক্ষকের দল। মহাত্মা গান্ধী আর কস্তুরাবাই তখনও কিন্তু এদেশে নেই। ওরা এলেন ফেব্রুয়ারি মাসে, তখন আবার রবীন্দ্রনাথ নেই, আর ওরা এসেছিলেন 17 ফেব্রুয়ারি। এবারে মাত্র 3 দিন সময় তখন হাতে। বলছেন যে সবাই মিলে, যে সব কাজই তখন ছাত্র শিক্ষকরা, এখানেও মানে রান্নাবান্নার কাজ ছাড়া এই আশ্রম পরিষ্কার করা বা অন্যান্য এই গাছ লাগানো ইত্যাদি নানান কাজকর্ম তো চলছে। সবাই মিলে একসঙ্গে আনন্দে কাজ করার যে শিক্ষা, সেটা তো একটা বড় অঙ্গ ছিল। সেই সময় যেমন বেড়া টেড়া বিশেষ ছিল না, এবার রাস্তাঘাটও সেইভাবে ছিল না। তো এই 3 দিনের মধ্যে সব কিছু সাজাতে হবে, সে একেবারে খুব তোড়জোড় করে সবাই মিলে কাজে হাত লাগিয়ে সব সাজানো হচ্ছে। ওই সব ফুল পাতা দিয়ে তোরণ বানানো, মানে অতিথিকে স্বাগত জানাতে হবে। তারপরে একটা রাস্তা তৈরির পরিকল্পনা, রাস্তা মানে পাকা রাস্তা তো নয়, কিন্তু একটা বেশ প্রধান প্রবেশ পথ থেকে আসবে ওই হিন্দি ভবন, চীন ভবনের সামনে দিয়ে একটা রাস্তার পরিকল্পনা হয়েছিল। আর মোটামুটি কোনখান দিয়ে রাস্তাটা হবে সেই আন্দাজে কিছু চারা গাছও লাগানো হয়েছিল। সেইখানেই প্রধান একটা তোরণ হবে ইত্যাদি। সেইখান দিয়ে এসে আম্রকুঞ্জে ওকে
আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে, এইরকম পরিকল্পনা। তো সুরিত কুমার লিখছেন যে ওই রাস্তাটা ওই নেপাল রায় মাস্টারমশাই তিনি ছেলেদের সঙ্গে মিলে মহা উৎসাহে, মানে তার তত্ত্বাবধানে হচ্ছিল বলে ওটাকে নেপাল সড়ক নাম দেওয়া হয়েছিল। এখনও কিন্তু ওই নামটা রয়ে গেছে। পরে এই নেপাল রায়ের কথা সেই নোবেল প্রাইজ পাওয়ার টেলিগ্রাম এলো রবীন্দ্রনাথের কাছে, তখন নাকি ওইটা নেপাল রায়ের হাতে তুলে দিয়েছেন যে এই নিন আপনার ড্রেন তৈরির পয়সা, মানে ওই রাস্তার ধার দিয়ে যাতে জলে রাস্তাটা ওই খেয়ে না ফেলে। জল যখন যায় একেবারে ভীষণ সব কিছু একেবারে তোড়ে, বর্ষার জল সব কিছু যেন ওপরের আলগা মাটি ধুয়ে নিয়ে চলে যায়। তো সেই ড্রেন তৈরির একটা মানে ইচ্ছে ছিল, কিন্তু খরচ পাওয়া যাচ্ছিল না, তো ওটা নাকি নোবেল পুরস্কারের টাকাতে হয়েছিল। সেই ড্রেন এখন অবশ্য একেবারে বুঝে গেছে, কিন্তু ড্রেনটা যে ওখানে ছিল সেটা ওই কালভার্ট কিছু আছে দেখলে বোঝা যায় যে ওর তলা দিয়ে নালাটা ছিল, আর ওইখানে বসার জায়গা হিসেবে ব্যবহার হয়। কিন্তু জল তো যেতে হবে উল্টো দিকে, ওই মাটি ধুয়ে ধুয়ে জল যায়, যাকে সে অন্য কথা। এবারে গান্ধী এলেন সেই স্টেশনে। দীপেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথের বড় ছেলে, যিনি শান্তিনিকেতনের একজন ট্রাস্টিও ছিলেন, ওই শান্তিনিকেতন বাড়িতে থাকতেন, তার একটা ওই ঘোড়ার গাড়ি ছিল, পিটন গাড়ি, সেইটা পাঠিয়েছিলেন স্টেশনে, কিন্তু ওরা কেউ গাড়িতে চাপতে রাজি হননি, হেঁটে হেঁটেই এসেছিলেন সেই লাল ধুলোর রাস্তা। তার মধ্যে দিয়ে এসে প্রথমে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের বড় দাদা, বিরাট দার্শনিক পণ্ডিত, গান্ধী খুব শ্রদ্ধা করতেন, তার সঙ্গে আগে দেখা করলেন নিচু বাংলায়। তারপরে এবার ওই তোরণের মধ্যে দিয়ে সেই আম্রকুঞ্জে এলেন, সেখানে মন্ত্রপাঠ হলো, দত্তাত্রেয় করেছিলেন, তিমোহন সেন করেছিলেন, দীনেন্দ্রনাথের পরিচালনায় গান হলো, আর দুবধুনো তো ছিলই, তার সঙ্গে অসিত হালদার শিল্পী তার আঁকা ছবি উপহার দিলেন, সব মিলিয়ে খুব খুশি হয়েছিলেন। কিন্তু 3 দিন পরেই চলে যেতে হলো, কারণ গোখলের মৃত্যু সংবাদ এলো। ফলে সেবার রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর দেখাই হলো না। কিন্তু তারপরে আবার একটু পড়ি, দিন 15 পরে 6ই মার্চ 1915 গান্ধীজি ও কস্তুরবাই আশ্রমে ফিরে এলেন। এইবার গুরুদেবের সঙ্গে গান্ধীজির প্রথম সাক্ষাৎকার হলো, 2 মহাপুরুষের প্রথম মিলন। এরপর থেকে দুইজনের বন্ধুত্ব কিভাবে কোন পথে গেছে তা তাঁদের জীবনী পাঠক মাত্রই জানেন। ইতিমধ্যে আমরা শুনলাম আমাদের সব কাজ নিজেদেরই করতে হবে, জল তোলা, রান্না, বাসন মাজা, তরকারি কাটা, বাটনা বাটা, সব কাজ যেগুলো আগে ঠাকুর চাকররা করত, এখন ঠাকুর চাকর থাকবে না। গান্ধীজি নাকি এই প্রস্তাব করেছেন এবং গুরুদেব মত দিয়েছেন। অধিকাংশ শিক্ষক কর্মী, বিশেষত যাদের কম বয়স, এই প্রস্তাবে খুব উৎসাহান্বিত হয়ে উঠলেন। কেবল জগদানন্দবাবু, শরৎবাবু, কালীমোহনবাবু প্রভৃতি কয়েকজন শিক্ষক এই ব্যবস্থার অযৌক্তিকতা হৃদয়ঙ্গম করে দূরে সরে রইলেন। 250-300 লোকের রান্নার বাসনকোসন মাজা, জল তোলা প্রভৃতি ভারী কাজ করে পড়াশোনা করা ও পড়ানো যে সম্ভব নয় তা তারা আগে থেকেই বুঝেছিলেন। কিন্তু অধিকাংশ শিক্ষক ও কর্মী এই ব্যবস্থায় মেতে ওঠাতে খুব উৎসাহের সঙ্গে ঠাকুর চাকরদের বিদায় দিয়ে সকলে এই কাজে লেগে গেলেন। কুটনোকোটা, বাটনা বাটা, জল তোলা, বাসন মাজা, কয়লা ভাঙা, নানা কাজে ছাত্র শিক্ষক ব্যস্ত হয়ে পড়লেন। যেদিন এই ব্যবস্থার সূত্রপাত হয় সে তারিখটা ছিল 10ই মার্চ 1915। প্রতি বৎসর সেই জন্যে 10ই মার্চ তারিখে গান্ধী পুণ্যাহ আশ্রমে উদযাপিত হয়ে থাকে। নেপালবাবু ও ক্ষিতিমোহনবাবু অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন বলে গান্ধীজির পরামর্শ মতো খাদ্যের নানা রকম ছাঁটাই করতে করতে রোগা হওয়ার পরীক্ষা শুরু করলেন। শেষকালে তারা এতই দুর্বল হয়ে পড়লেন যে তাদের সবল ও সুস্থ করে তুলতে রীতিমতো সময় লাগলো। এতদিন ঠাকুর চাকরের হাতে রান্নাঘর ও খাবার ঘরের ভার ছিল। আমরা তো ঘন্টা পড়লে লাইন করে নিজেদের থালাবাটি নিয়ে খেতে যেতাম, আর খাওয়ার পর কুয়োতলায় গিয়ে নিজেদের থালাবাটি মেজে নিতাম। চাকররা চৌবাচ্চা ভরে জল তুলে রাখত। রান্না ও খাবার ঘরের বহুদিনের সঞ্চিত ময়লা চোখে পড়তো না, এখন নিজেরা কাজ করতে নেমে চারিদিকের নোংরা চোখে পড়তে লাগলো। খাবার ঘর বলতে কি ছিল বললে এখনকার ছাত্রছাত্রী তা কল্পনাও করতে পারবে না। সরকাঠির দেওয়াল ঘেরা টিনের ছাদওয়ালা লম্বা একটা জায়গা ছিল আমাদের খাবার ঘর। তার পাশে মাটির দেওয়াল, খড়ের চাল, একটা ঘরে ছোট ছেলেরা খেত। 2টো খাবার ঘরের মেঝে ছিল পাকা, সিমেন্ট করা,
কিন্তু মেঝের উপর কতকালের শুকনো ভাত ডাল তরকারির প্রলেপ পড়েছিল তার ইয়ত্তা নেই। এখনো চোখের উপর ভাসছে হাফ প্যান্ট পরা গেঞ্জি গায়ে পিয়ারসন সাহেব কি নিষ্ঠার সঙ্গে বহুদিনের সঞ্চিত ক্লেদ চেঁচে চেঁচে পরিষ্কার করতে করতে দারুণ গ্রীষ্মে গলদঘর্ম হয়ে লাল হয়ে উঠেছেন। আরেকদিকে সন্তোষদা, নগেন গাঙ্গুলি মশায়, অসিতবাবু, প্রমোদাবাবু, প্রভাতবাবু প্রভৃতি শিক্ষকগণ রান্নার বড় বড় ডেক, কড়াই, গামলা, মাজা নিয়ে বড় ছেলেদের সঙ্গে একযোগে হিমশিম খাচ্ছেন। এ দৃশ্য ভুলবার নয়। বেগুন কেন ঝোলের মধ্যে ডুবছে না, এই নিয়ে সকলের চিন্তার অন্ত ছিল না। সকলকে কাজে লাগিয়ে দিয়ে গান্ধীজি ঘুরে ঘুরে কাজ দেখে বেড়াচ্ছেন। দেখে গেলেন রান্নাঘরের সামনে নালার মধ্যে বাসি ভাত তরকারি পড়ে রয়েছে। পরিষ্কার করে ফেলার জন্য দু একজনের দৃষ্টি তার প্রতি আকৃষ্ট করে তিনি অন্যদিকে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন নালার ভাত তেমনি রয়েছে। কাউকে কিছু না বলে নিজেই গান্ধীজি হাত দিয়ে ভাত ময়লা তুলতে বসে গেলেন। তখন অন্য সকলে এসে তাকে কোনো রকমে নিবৃত্ত করে তাড়াতাড়ি নালাটা পরিষ্কার করে ফেলল। তখন বোঝা গেল এই লোকটির কাছে কাজে শৈথিল্য চলবে না। সবাই সাবধান হয়ে গেল। কখন কোথায় কি ঘটে তার জন্যে সকলে ব্যস্ত হয়ে রইল। ঠাকুর চাকর তো বিদায় নিয়েছে, এমনকি মেথরও। তখন চারদিকে খোলা মাঠ ও অবারিত খোয়াই থাকাতে অধিকাংশ আশ্রমবাসীর কোনো কাজের জন্য মেথর ছিল না বটে, তবে আশ্রম সীমার বাইরে রান্নাঘরের পশ্চিমে পাশাপাশি 3টে খাটা পায়খানা ছিল। কোনো কোনো শিক্ষক এবং রোগীরা অসময়ে ব্যবহার করতেন। মেথর চলে যাওয়াতে পায়খানা পরিষ্কার করা নিয়ে সমস্যা হলো। সকাল থেকে মেথরের অভাবে খাটা পায়খানার বালতি যেমন তেমনি পড়ে রয়েছে। গান্ধীজি কাউকে কিছু না বলে নিজেই টেনে নিয়ে পরিষ্কার করতে চললেন। সন্তোষদা এবং আরও কেউ কেউ ছুটে গিয়ে তার হাত থেকে বালতি নিয়ে পরিষ্কার করে আনলেন। সকলেই বুঝল এ লোকটির সঙ্গে কাজ করা কত শক্ত, আর না করা আরও মুশকিল। এইভাবে যখন কাজকর্ম চলছে, তারপর খাওয়া দাওয়া নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলতে লাগলো। ওদের মতো খাওয়া, যতটা তেল মশলা ছাড়া। তবে সবার যে খুব সুখ, যে যেটা ধীরেন্দ্র কৃষ্ণের স্মৃতিকথা থেকে সুব্রনীল বলছিল, সেই বাদাম আর কলা খেজুর এইসব খাওয়া, কিন্তু শরীর টরীরও খারাপ হতে লাগলো। ফলে খাওয়াটা, পরীক্ষাটা আগে বন্ধ হয়েছিল, বাকি কাজগুলো আরও কিছুদিন চলেছিল। ফিনিক্স বিদ্যালয়ের যে ছাত্র শিক্ষকের দল, ওই যে 15-20 জনের, তারা এপ্রিলের গোড়ার দিকে চলে গেল। তো এসেছিলেন ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অন্তত 3-3.5 মাস একসঙ্গে থাকা ওই বয়সের ছেলেদের একটু তো বন্ধুত্ব হয়েছিল, একটু মন খারাপও হলো। আর দেখা হবে না। যাই হোক, তারপর আবার একটু পড়ি, একদম শেষ দিকটা পড়ছি। তখন রান্নাঘরে এক বেলায় 250-300 লোক আহার গ্রহণ করত। ছাত্র শিক্ষক ছাড়া আশ্রমের সকল কর্মী তখন রান্নাঘরে খেতে পেতেন। তার জন্যে কাউকে কোনো পয়সা দিতে হতো না। এত লোকের জন্য রান্নাবান্না, বড় বড় হাঁড়ি কড়াই মাজা, জল তোলা প্রভৃতি 14-15-16 বছরের ছেলেদের পক্ষে দিনের পর দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত করা সোজা ছিল না। যদিও মাস্টারমশাইরা আমাদের সঙ্গে সমস্ত কাজে যথাসাধ্য সাহায্য করতেন, তবু ঠাকুর চাকর ছাড়া এ কাজ করা সম্ভবপর মনে হলো না। তার উপর ছিল সকাল ও দুপুরে ক্লাস করা। গ্রীষ্মের ছুটির পর আবার ঠাকুর চাকর ফিরে এসে নিজের নিজের কাজে বহাল হলো। এর মধ্যে তো আরও সব ওই প্রমোদনাথ বেশি বা অন্যদের সব কথাই আছে যে অভিভাবকরা ভীষণ আপত্তি করছেন। কোন ছেলে লিখেছিল বাড়িতে মাকে খুব খুশি হয়ে, জানো তো আমরা এখন এই করছি, রান্না করছি, বাসন মাজছি। তাতে নাকি তার মা লিখেছিলেন, বাড়ি চলে এসো, আমি বেশি ভালো রান্না শেখাতে পারবো। সব দিক থেকে নানান রকম অসুবিধে হতে লাগলো। ফলে বন্ধ হয়ে গেল। ওই 25শে বৈশাখের পর গ্রীষ্মের ছুটি হলো, গরমের ছুটির পর ফিরে এসে আবার সব আগের মতো ব্যবস্থা। কিন্তু তার মানে এই নয় যে এখানে খুব বিলাসিতা ছিল, এরকম নয়। খাওয়া দাওয়া এখানেও নিরামিষই খাওয়া হতো, কিন্তু যেটা হতো যে ওই সকালে বা বিকেলে জল খাবারগুলো থাকতো বেশি, যেটা নিজেরা রান্না করতে গিয়ে সেইটার আর সময় পাওয়া যাচ্ছে না। তাহলে জল খাবারে ওই লুচি টুচি, সুজি টুজি তো আর হবে না। তখন ওই ছাতু, এই ধরনের জিনিস যেটা চট করে মেখে নিয়ে খাওয়া যাবে। আবার অত ছাতু বোলপুরের বাজারে পাওয়া যাবে না, তাই প্রভাতবাবু নাকি কলকাতা থেকে বস্তায় করে নিয়ে এসেছিলেন, কিন্তু সেটা এনেছিলেন ছাতুর বদলে বেসন। সে খেতে গিয়ে সবার একেবারে সেই আর গলা দিয়ে নামছে না। এইসব তো গোলমাল হতেই থাকতো।
শেষ করছেন এইভাবে সুরিতবাবু, তবে আমাদের এই 1.5-2 মাসের অভিজ্ঞতার যে কোনো মূল্য ছিল না আমাদের জীবনে, তা বলতে পারি না। এই উদ্যোগকে স্মরণ করে প্রতি বছর 10ই মার্চ তারিখে শান্তিনিকেতনে গান্ধী দিবস পালিত হয়, গান্ধী পূর্ণাহ। সেদিন ঠাকুর চাকর সবাই একবেলা ছুটি পায়। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা সেদিন মনের আনন্দে রান্নাবান্না কাজকর্ম করে। এখন বড় বড় ছেলে মেয়েদের অভাব নেই, তার উপর মাত্র একবেলার কাজ। এখন বিশেষ কিছুই মনে হয় না, পিকনিক করার মতো হেসে খেলে দিনটা কেটে যায়। এটা ঠিকই, একেবারেই খুব মজার দিন। তার মধ্যে যে সত্যি সত্যি যে পরিশ্রম, যে একটা অনেক বেশি নিজেকে উজাড় করে দেওয়ার প্রয়োজন, সেই বোধটাই হয় না, সেটা সত্যিই হয় না। যিনি আমাদের স্বাবলম্বী করতে চেয়েছিলেন সেই গান্ধীজিকে, এবং যিনি কখনো কোনো পরীক্ষা করতে পেছোপা হতেন না, সেই গুরুদেবকে গান্ধী পূর্ণাহে স্মরণ করে প্রণাম জানাই। আর যে দুজন ইংরেজের মধ্যস্থতায় এই দুই মহাপুরুষের মিলন সম্ভবপর হয়েছিল, সেই অ্যান্ড্রুজ ও পিয়ারসন সাহেবকে এই সঙ্গে স্মরণ করি ও প্রণাম নিবেদন করি। দেখো, মহাপুরুষ বলছেন এদের, কি মনে হয় জানো? এই যে এই মানুষগুলো যেটা চেয়েছিলেন, তাদের এবার মহাপুরুষ বলি না বলি, আমরা কি করব? আমরা কি মানুষ হিসেবে এদের প্রত্যেকের কিছু দুর্বলতা থাকবেই। যেটা কম বয়সে যখন গান্ধী আসছেন এখানে 1915, কত বয়স? 45 বছর বয়স। তার আগে ওই যে শুভ্রনীল বলছিল যে ওই স্ত্রীকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা ইত্যাদি আত্মজীবনীতে রয়েছে। রবীন্দ্রনাথের আশ্রমে কি আর কিছু অপছন্দের ছিল না? তার নিজেরই অপছন্দের ছিল, কিন্তু আমরা সেই বিচ্যুতিগুলোর দিকেই মনোযোগ বেশি দেব। যে দেখো, মণিদত্ত হেঁটে হেঁটে সবরমতী পৌঁছলো, গিয়ে দেখলো ওখানেও তো সেবক আছে। নাকি আমরা দেখব ওরা কি হতে চাইছিলেন। ওদের মধ্যেও তো প্রকাশের পন্থার নানান রকম পার্থক্য ছিল, কিন্তু দুজনের মধ্যে এই যে মানব প্রেম এবং কি সচেতন একটা সংবেদনশীলতা, কিসে সব মানুষের মঙ্গল হবে, তার জন্যে কি আন্তরিকভাবে, খুব সচেতনভাবে সবসময়, সেইটা কি আমরা সত্যি সত্যি একদিনের একটা প্রথা পালনের মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারি? দুর্বলতাগুলোকে, বিচ্যুতিগুলোকে খুঁজে খুঁজে আমাদের কি লাভ? প্রতি মুহূর্তে নিজেদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে একটা আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যদি তার থেকে উত্তরণের পথ আমরা না খুঁজতে থাকি, তাহলে আর কি হয়? একদিনের একটা পুণ্য দিন নামে একটু মজা করে নিই। এই ধরো, গান্ধীর যে আত্মজীবনীর থেকে কথা বলছিল শুভ্রনীল, কি লিখছেন গান্ধীজি একটু পড়ি, শোনো। When I was practicing in Durban, my office clerks often stayed with me. One of the clerks was a Christian born of Panchama (bracketed untouchable) parents. The house was built after the Western model, and the rooms rightly had no outlets for dirty water. Each room had therefore chamber pots. Rather than have this cleaned by a servant or a sweeper, my wife or I attended to them. The clerks who made themselves completely at home would naturally clean their own pots. But the Christian clerk was a newcomer, and it was our duty to attend to his bedroom. My wife managed the pots of the others, but to clean those used by one who had been a Panchama seemed to her to be the limit, and we fell out. She could not bear the pots being cleaned by me, neither did she like doing it herself. Even today, I can recall the picture of her chiding me, her eyes red with anger and pearl drops streaming down her cheeks. As she descended the ladder, pot in hand, I was far from being satisfied by her merely carrying the pot.
I would also have her do it cheerfully. So I said, raising my voice, I will not stand this nonsense in my house. The words pierced her like an arrow. She shouted back, keep your house to yourself and let me go. I forgot myself. I caught her by the hand, dragged the helpless woman to the gate, which was just opposite the ladder, and proceeded to open it with the intention of pushing her out. The tears were running down her cheeks in torrents, and she cried, have you no sense of shame? Must you forget yourself? Where am I to go? I have no parents or relatives here to harbor me. Being your wife, you think I must put up with your cups and kicks? For heaven's sake, behave yourself and shut the gate. Let us not be found making scenes like this. I put on a brave face, but was really ashamed and shut the gate. If my wife could not leave me, neither could I leave her. খুব সরল স্বীকারোক্তি এবং আর যাই হোক, এর জন্য তো গর্ববোধ করছেন না। এ তো নারী দিবস গেল। দেখো, মানুষের মধ্যে না একটা সহজাত আধিপত্যের একটা অভ্যাস, অন্যের উপর কর্তৃত্ব করা, আর সেটা যত দুর্বল হবে মানুষ তত সুবিধে। কোথাও একটা নিজের দিকে ফিরে না দেখলে, নারী জাতির সহনশীলতা বেশি, সেই জন্যে দমিয়ে রাখা হয়তো সহজ হয়। কিন্তু সত্যি সত্যি আমরা নিজেরা পুরুষই হই বা নারী হই, প্রত্যেকে নিজের ওপর অন্তত যে কাজগুলো আমি অন্যকে দিয়ে করাতে চাইছি সেইটা যদি নিজে করার অভ্যেসটা করি, সবকিছু কত অন্যরকম হতে পারে বলো। রবীন্দ্রনাথ যেমন, আমি ওই সুরিত কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে আর একটা ছোট্ট অংশ পড়ছি যে দেখো, রবীন্দ্রনাথ যখন এই কাজকর্ম চলছে উনি সুরুলের কুঠি বাড়িতে আছেন, মানে এর মধ্যে উনি নেই, বাস করছেন না, কিন্তু একদিন বিকেলে এসে সবাইকে ডেকে, ছাত্র শিক্ষক সবাইকে ডেকে একটা সভা করেছিলেন। যে কথাগুলি গুরুদেব বলেছিলেন তার যেটুকু মনে আছে তা এই, মিস্টার গান্ধী তোমাদের সব কাজ নিজেদের করতে বলেছেন, তোমরাও শুনছি খুব উৎসাহের সঙ্গে লেগে গেছো, এটা ভালোই হয়েছে। তবে এর মধ্যে অনেকখানি পরিশ্রম আছে এবং কিছুটা কষ্ট ও অসুবিধা যে নেই তা নয়। যিনি নিজে বরাবর শারীরিক পরিশ্রম করেছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, তিনি আজ তোমাদের পরিশ্রম ও কষ্ট করার কাজে প্রবৃত্ত করেছেন, এটাই হয়েছে সমীচীন। আমি এ ব্যবস্থা সর্বান্তঃকরণে সমর্থন করলেও তোমাদের কখনো এরকম কাজে প্রবৃত্ত হতে বলতে পারিনি। তার কারণ আমি নিজে কখনো হাতে কলমে শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত নই, তাই তোমাদের করতে বলার অধিকার আমার নেই। মিস্টার গান্ধী যে তোমাদের বলেছেন সেটাই যুক্তিযুক্ত হয়েছে। তোমাদের পড়াশোনার হয়তো এতে কিছু ক্ষতি হবে, কিন্তু নিজের কাজ নিজে করবার যে অভিজ্ঞতা তোমরা এই তরুণ বয়সে লাভ করছো তা তোমাদের জীবনে নিশ্চয়ই সার্থক হবে, এ আমি বিশ্বাস করি। করে বলছেন সুরেশ কুমার, এগুলো ঠিক গুরুদেবের নিজের ভাষা যে নয় তা বলাই বাহুল্য। গত ৪৫ বছর ধরে যে কথাগুলো আমার মনের উপর রেখাপাত করে আছে, উপরের কথাগুলো হলো তারই প্রতিক্রিয়া। ৪৫ বছর পর যখন লিখছেন তখনও কথাগুলো ওই রকমই মনে আছে, কারণ এত আন্তরিক কথা। এবং দেখো, খুব সুন্দর নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া যে আমি নিজে কখনো করিনি, পারিনি, তাই আমার অধিকার নেই তোমাদের বলার। যার অধিকার আছে, নিজে এইভাবে যিনি জীবনযাপন করেন, তিনি বলেছেন এটা আমি সর্বান্তঃকরণে সমর্থন করছি, কিন্তু আমার সেই অধিকার ছিল না। তো এইভাবে যদি একটু নিজের সমালোচনায় আমরা অভ্যস্ত হতে থাকি, তাহলে আর কিছু না হোক প্রতি মুহূর্তে সচেতন থাকবো আমরা কি করছি না করছি। সেই যে কদিন ধরে আসলে এই একটা, দেখো, গান্ধীর নামে শান্তি পুরস্কার দিচ্ছে ভারত সরকার প্রতি বছর একটা 1 কোটি টাকার, সে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। সেই এই কিছুদিন আগে দেখছিলাম এই গীতা প্রেস বোধহয় এবার পেয়েছে। কিন্তু এই যে শান্তি পুরস্কার, এই যে এদের এত কিছু, রবীন্দ্রনাথের সেই যে উইলফ্রেড ওয়েন, ইংরেজ কবি, যাকে সেই যুদ্ধে চলে যেতে হয়েছিল,
তার সেই মায়ের একটা চিঠি, ওইটা একবার শোনাই। 1920 সালের অগাস্টে, সেই সময় রবীন্দ্রনাথ বোধহয় ইংল্যান্ডে, সুজান ওয়েনের কাছ থেকে একটা চিঠি এলো। ডিয়ার স্যার রবীন্দ্রনাথ, স্যার বলছেন কারণ নাইটহুড পেয়েছেন তার আগে, কিন্তু ওটা 19 সালে, মানে 1 বছর আগে যে ওটা সেই জালিয়ানওয়ালা বাগ, ও তো একটা সেই অসম্ভব তীব্র একটা প্রতিবাদের ভাষা ছিল। I have been trying to find courage to write to you ever since I heard that you were in London. But the desire to tell you something is finding its way into this letter today. The letter may never reach you, for I do not know how to address it, though I feel sure your name upon the envelope will be sufficient. It is nearly 2 years ago that my dear eldest son went out to the world for the last time, and the day he said goodbye to me, we were looking together across the sun-glorified sea, looking towards France with breaking hearts, when he, my poet son, said those wonderful words of yours, beginning at, "When I go from hence, let this be my parting word. What my eyes have seen, what my life received, are unsurpassable." And when his pocketbook came back to me, I found these words written in his dear writing with your name beneath. Would I be asking too much of you to tell me what book I should find the whole poem in? গীতাঞ্জলির কবিতা আসে যে, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যে কবি মনকে ছোঁয়া, একজন সত্যিকারের মানব দরদী স্পর্শকাতর মনের স্পর্শ কিভাবে প্রকাশিত হবে, কিন্তু মনের মধ্যে ওই সংবেদনশীলতা তো থাকতে হবে। তরতাজা একজন যুবক, 25 বছরের, আমেরিকান, অ্যারন বুশনেল, আমেরিকার ওই সেনাবাহিনী, বিমান বাহিনীর একজন সেনা, ওয়াশিংটন ডিসি শহরে টুইচ নামে একটা স্ট্রিমিং চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে করতে ইসরায়েলি দূতাবাসের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন। কি বলছেন সেই সময় ভিডিওতে? It's Aaron Bushnell. I am an active duty member of the United States Air Force, and I will no longer be complicit in genocide. I am about to engage in an extreme act of protest, but compared to what people have been experiencing in Palestine at the hands of their colonizers, it's not extreme at all. This is what our ruling class has decided will be normal. কি যন্ত্রণা থেকে ওই যে একটা সংবেদনশীল মনে, যেখানে এ তো যুদ্ধ নয়, যে সমানে সমানে এ তো প্রায় গণহত্যা, জেনোসাইড বলছেন, এবং তার মধ্যে নিজে এই কাজে সহযোগিতা করতে পারছেন না এবং বলছেন যে এক্সট্রিম মনে হতে পারে আমার এই প্রতিবাদের পন্থা, কিন্তু যে কষ্ট শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ ভোগ করছেন, ওই আওয়েনের মতো। আওয়েন একটা কবিতা লিখেছিলেন, স্ট্রেঞ্জ মিটিং, সেইখানে ওই একটা সুড়ঙ্গের মধ্যে অর্ধমৃত সেই মানুষের স্তূপের মধ্যে থেকে একজন উঠে এসে, "I am the enemy you killed, my friend." এ বন্ধু, আমি সেই শত্রু যাকে তুমি হত্যা করেছিলে। তো বুশনেল কি করলেন? বুশনেল ওই ইসরায়েল এম্বাসির সামনে ওই একটা লাইভ স্ট্রিমিং করতে করতে নিজে আগুন দিয়ে পুড়ে মারা গেলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ফ্রি প্যালেস্তাইন, ফ্রি প্যালেস্তাইন করে চিৎকার করতে লাগলেন। একটা বই প্রকাশ ঘটল, তার আগে তার এরকম লেখা আছে, "Many of us like to ask ourselves,
What would I do if I was alive during slavery, or the Jim Crow South, or apartheid? What would I do if my country was committing genocide? The answer is, you are doing it right now. সেই জন্য প্রতি মুহূর্তে আমরা কি করছি? আমরা খুব নিষ্প্রাণ যন্ত্রের মতো যেন না হয়ে যাই। মানুষ হয়ে জন্মেছি। এই রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, অ্যান্ড্রুজ পিয়ারসন, এদের তো সেই জন্যই তো হয়তো মহাপুরুষ বলছেন, মহামানব বলছেন। আমাদেরই মতো তো মানুষ, নানান রকম ভালো মন্দ, দোষ গুণ, ত্রুটি বিচ্যুতি, কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে একটা সচেতনভাবে মানুষকে ভালোবাসার প্রয়াস, নিজেকে আরো সুন্দর মানুষ করে তোলার প্রয়াস। কি সচেতন ছিলেন রবীন্দ্রনাথ বল। এই বিশ্বযুদ্ধ সম্পর্কে, সেই যে সভ্যতার সংকট, তার বিখ্যাত বক্তৃতা, বা ধরো আফ্রিকা কবিতা, মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে যুগান্তরের কবিকে বলছেন, বলো ক্ষমা করো। ওইটাই সভ্যতার শেষ পুণ্যবাণী। এই যদি সভ্যতা হয়। বুশনেল একটা চিঠিতে লিখছেন আগের দিন, I'm sorry to my brother and my friends for leaving you like this. Of course, if I was truly sorry, I wouldn't be doing it. But the machine demands blood. None of this is fair. I wish for my remains to be cremated. I do not wish for my ashes to be scattered or my remains to be buried, as my body does not belong anywhere in this world. If a time comes when Palestinians regain control of their land, and if the people native to the land would be open to the possibility, I would love for my ashes to be scattered in a free Palestine. দেখো, কে কোন পক্ষকে সমর্থন করবে, কেন করবে, তার নানান রকম জটিল কারণ থাকতে পারে, বাধ্যবাধকতা থাকতে পারে। কিন্তু যুদ্ধ যে মানুষের মঙ্গল করতে পারে না, এই সত্যটাকেও আমরা আজকে বুঝবো না, জোর গলায় বলবো না, আমার অবস্থানটা স্পষ্ট করব না, তাহলে কি সত্যি সত্যি এইসব পুণ্যাহ, বড় বড় মন্দির করে সেখানে পুজো আচ্ছা, এই রামকৃষ্ণ, বিবেকানন্দ, অরবিন্দ, কোথায় বিদ্যাসাগর, রামমোহন, তাদের আমরা উত্তরসূরি। 63 সাল এই বুশনেলের ভিডিওটা দেখে মনে পড়ছিল, শুনেছি ভিয়েতনামে সাইগন শহরে তখন ওই আমেরিকা সমর্থিত ভিয়েতনামের যে সরকার, বৌদ্ধ সন্ন্যাসীদের উপর অসম্ভব দমন পীড়ন, বুদ্ধের নাম করা চলবে না, কোনো বৌদ্ধ ওই উপাসনার যে ফ্ল্যাগ হয়, পতাকা টাঙানো যাবে না, কিন্তু বুদ্ধর জন্মদিনেও নয়, কিন্তু ভাটিকান সিটির পতাকা ওড়ানো যাবে। সেখানে সখানেক বৌদ্ধ সন্ন্যাসী উপাসনা করতে করতে বেরিয়ে এসেছিলেন, এবং একজন সন্ন্যাসী, থিচুয়াং টুক তার নাম, তিনি একেবারে ধ্যানে বসে সেই ধ্যানস্থ অবস্থায় নিজেকে অগ্নিদগ্ধ করে একেবারে নিষ্কম্প, না কোনো টু শব্দ, না কোনো হাত পা নাড়া, প্রতিবাদ জানিয়েছিলেন। তারা তো শান্তির পূজারী। মনে পড়ে না নটির পূজা, অজাত শত্রুর অত্যাচার? এ তো গল্পটা তো সংগৃহীত, মানে ইতিহাসের কথা। সেইখানে শ্রীমতী নামে সে দাসী, কি অদ্ভুত আত্মত্যাগের মধ্যে, পূজা নিবেদনের মধ্যে দিয়ে তার প্রতিবাদ। আরেকটা কথাও খালি এই ভাবতে ভাবতে মনে পড়ছিল, শান্তিনিকেতনের কথা যেহেতু হচ্ছে, 1929 শান্তিনিকেতনে তপতী নাটকের মহড়া চলছে। শান্তিদার কোনো লেখা পড়েছি বা শুনেছি।
সে সময় বিপ্লবী যতীন দাসের মৃত্যু সংবাদ এলো। সেই যে 63 দিন টানা অনশন, ওই আরেক প্রতিবাদের ভাষা। এবং ইংরেজ সৈন্য বা ডাক্তাররা জেলখানায় জোর করে নাক দিয়ে নল দিয়ে ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন, আর কেসে সেটা বার করে দিচ্ছেন। এত জেদ, এত একটা বড় কিছুর জন্য আত্মত্যাগের জোর। তো সেই মৃত্যু সংবাদ এসে পৌঁছানোর পর রবীন্দ্রনাথ রিহার্সাল বন্ধ করে দিয়ে চলে গেছিলেন। এবং সেই সময় নাকি সর্বখর্বতারে দহে তবু ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও, এই গানটা সেদিন রচনা করেছিলেন। এইসব ভাবতে ভাবতে হয়তো অপ্রাসঙ্গিক কথা মনে হবে গান্ধী পুণ্যাহের দিনে, কিন্তু কিরকম একটা যেন মনে হয় যে এই শুধুমাত্র একটা মজা করতে করতে প্রথা পালনে ফুরিয়ে যায়। যদি এই মহান মানুষগুলোর ইচ্ছেটাকে, তাদের স্বপ্নটাকে একটু অনুভব করার চেষ্টা না করি, তাদের মতো সংবেদনশীল নাই হতে পারি। চারপাশে যে এত কিছু অমানবিক এখনো হয়ে চলেছে, সেই জন্য মনে যদি অন্তত একটু বেদনা বোধ না করি। প্রতিবাদ নানান জনে নানান ভাবে করে, কিন্তু অন্তত নিজের অবস্থানটা যদি নিজের কাছে স্পষ্ট না হয়, তাহলে কোথাও একটা খর্বতাকে স্বীকার করা হয়। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত, রক্ষা পাবে যারা মৃত্যু ভীত, এই কথা বলেছেন গানে। তবদীপ্ত রৌদ্রতে যে নিচ্ছরিয়া গলিবে যে, প্রস্তর শৃঙ্খল মুক্ত ত্যাগের প্রবাহ। আমাদের যদি কোথাও একটা ভেতরে ভেতরে নিজেদের ভাবনা চিন্তা সবকিছু বরফ হয়ে আসতে থাকে, পাথরের মতো শক্ত হয়ে আসতে থাকে, তাহলে মনে হয় কোনো একটা ক্রোধের তেজ এসে হয়তো তাকে গলতে বাধ্য করবে কখনো। এত যদি নিষ্প্রাণ হতে থাকি, এত অসচেতন হতে থাকি। তাই এই গান্ধী পুণ্যায় ওই বড় মাপের মানুষগুলোর দিকে তাকিয়ে, আজকের পৃথিবীর দিকে তাকিয়ে এই প্রার্থনা হোক, খর্বতার যেন দাহ হয়। ওই যে হোলির আগের দিন সেই মেড়া পোড়া, পুরীর ঘর পোড়ানো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বলুক।